তো দেখো, আমাদের টপিকটা যদি বলি আমরা কোয়ান্টাম সংখ্যা এখন এখান থেকে তুমি কি কি পড়বা? তো কোয়ান্টাম সংখ্যা বলতে আমরা প্রথমত সবার আগে যে চারটা নিয়ে আসি সেটা হচ্ছে এন, এল, এম, এস বা এম এস, এই চারটা না? এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটাকে আমরা বলি সহকারী কোয়ান্টাম সংখ্যা, আর এটাকে তুমি বলো চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক, আর এটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। এটা আমরা ইন জেনারেল আমরা এগুলা বলি। দেন তুমি যদি আসো, এগুলা ছিল আমাদের প্রতীক। এই প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা, কোন কোয়ান্টাম সংখ্যা কে আবিষ্কার করছে এগুলো তো সবাই ভালো করেই জানো। এগুলা নিয়ে মনে হয় না খুব বেশি ডিটেলস বলার দরকার আছে, এজন্য আমি বলতেছিও না। কিন্তু যে জিনিসটা অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে এই সহকারী কোয়ান্টাম সংখ্যাটা কার উপর নির্ভরশীল? প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভরশীল। কি বলা আছে বইয়ে? এল এর মান কি হবে? এল এর মান হবে এন মাইনাস ওয়ান পর্যন্ত, জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত। এম এর মান কি হবে? এম এর মান জিরো সহ প্লাস মাইনাস এল পর্যন্ত। এতটুকু বলা আছে, আমি ততটুকু শুধু একটু রিপিট করতেছি, এরপর আমি আস্তে আস্তে একটু ডিটেলসে যাব। এতটুকু বলা আছে। আর এস এর মান কি? এস এর মান সর্বদা প্লাস মাইনাস হাফ হবে, এইটুকু বাদ দিয়ে অন্য কিছু কখনোই হওয়া পসিবল না। এস এর মান সর্বদা প্লাস মাইনাস হাফ হতে হবে। এখন এই প্লাস মাইনাস হাফ মানে কি? প্লাস মাইনাস হাফ মানে হচ্ছে একটা ঘড়ি কাঁটার অর্ধেক এবং বাকি অর্ধেক ঘড়ি কাঁটার বিপরীত দিকে। স্পিন এটা হচ্ছে তুমি যদি বলো ঘড়ি কাঁটার দিকে, বাকি অর্ধেক হবে ঘড়ি কাঁটার বিপরীত দিকে। অবশ্যই প্রথম হাফটা হতে হবে প্লাস হাফ এবং দ্বিতীয় যে হাফটা এটা হবে তোমার নেগেটিভ হাফ। এখন এখানে কথা আছে, দেখো, যখন কোনো কিছুতে একটা সিঙ্গেল ইলেকট্রন থাকে, যেমন আমরা ধরো এখানে বলি 2s1, এরকম সিঙ্গেল ইলেকট্রন থাকলে সেখানে তোমার স্পিনটা দিতে হবে উপরের দিকে, নিচের দিকে সিঙ্গেল দেওয়া যাবে না। যদি তোমার এরকম দুইটা ইলেকট্রন থাকে, ধরো 2s2 থাকলো, তার মানে প্রথমটা হবে এই ঘড়ি কাঁটার দিকে, দ্বিতীয়টা হবে এই ঘড়ি কাঁটার বিপরীত দিকে। এই প্রথমটা হবে তোমার পজিটিভ হাফ, দ্বিতীয়টা হবে নেগেটিভ হাফ। আর যদি সিঙ্গেল একটা ইলেকট্রন থাকে তাহলে অলওয়েজ সেটা পজিটিভ হাফ, কখনো নেগেটিভ হাফ দেওয়া যাবে না, সর্বদা সেটা আমাকে পজিটিভ হাফ দিতেই হবে। এই কয়েকটা কথা আমাকে খুব ভালো করে মনে রাখতে হয়। আচ্ছা, তাহলে এখান থেকে মেইনলি আমাদের সৃজনশীল সলভ করার জন্য এই মানগুলো প্রয়োজন। এল এর মান, এম এর মান এবং এস এর মানগুলো দরকার হয়। এখন আমরা যদি ছোট্ট থেকে আরো কতগুলো কথা জানতে চাই, দেখো এই প্রধান কোয়ান্টাম সংখ্যার আমরা কি পড়লাম? এখানে প্রতীক কি? প্রধান কোয়ান্টাম সংখ্যার প্রতীকটি পড়ছি। কে আবিষ্কার করছে? যদি ছোট্ট করে বলি, প্রধান কোয়ান্টাম সংখ্যা আমার বোর আবিষ্কার করছে। সহকারী কোয়ান্টাম সংখ্যা বইয়ে আছে সমারফিল্ড আবিষ্কার করছে। এজন্য দেখবা বইয়ে বলা আছে সহকারী কোয়ান্টাম সংখ্যার আরেকটা নাম হচ্ছে সমারফিল্ড কোয়ান্টাম সংখ্যা। আর এই যে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এটা আবিষ্কার করছে কে? বিজ্ঞানী জেমান আবিষ্কার করছে। আর স্পিন কোয়ান্টাম সংখ্যা এটা আবিষ্কার করছে উলেন বেক ও গোল্ড স্মিথ। উলেন বেক ও গোল্ড স্মিথ। আচ্ছা, এগুলো তোমার খুব বেশি এমসিকিউতে আসে না। যে জিনিসটা আসবে সেটা হচ্ছে এই চারটা কোয়ান্টাম সংখ্যা কোনটা কি নির্দেশ করে, এগুলা জানো, পড়ছো তোমরা। সহকারী কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে? শক্তি স্তরের, এটা শক্তি স্তরের আকার নির্দেশ করবে। এই প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা শক্তি স্তর না, কিন্তু উপশক্তি স্তরের, এ আকৃতি নির্দেশ করে। আর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এম এর মান দিয়ে আমরা অরবিটাল বের করি এবং ইলেকট্রন বের করি। তা মেইনলি এটা আমরা বলতে পারি অরবিটাল সংখ্যা, এবং ওই অরবিটালটা কিভাবে আছে সেইটা দেখাই হচ্ছে এই তোমার
আমরা দেখবো এগুলো ডিটেলসে। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা, এটা তো বোঝাই যাচ্ছে ঘূর্ণনের প্রকৃতি ও দিক নির্দেশ করবে। তাহলে কি নির্দেশ করবে এগুলো তোমার এমসিকিউতে আসতে পারে, কোন কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করতেছে। এরপর তোমার যেটা এখান থেকে জানতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটার গাণিতিক রাশিমালা কি কি, কোয়ান্টাম সংখ্যাগুলোর গাণিতিক রাশিমালা কি। এই ছোট্ট করে এইখানে সাইডেই লিখি। গাণিতিক রাশিমালা একটা তোমরা জানো, বাকিগুলোও জানতে হবে এমসিকিউ এর জন্য। কি কি গাণিতিক রাশিমালা? প্রধান কোয়ান্টাম সংখ্যাটা জানো, সেটা হচ্ছে mvr, এটা সমান হচ্ছে nh/2π, অবশ্যই এটা জানো। এটা কার রাশিমালা? কৌণিক ভরবেগের রাশিমালা। আর তোমার যে সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটা mvr, এটা সমান হচ্ছে h ইন্টু √l ইন্টু l+1 ডিভাইডেড বাই 2π। এটা হাজারি স্যারের বইয়ে নাই, গুহ স্যারের বইয়ে এই জিনিসগুলো আছে, ওইখান থেকে এমসিকিউ আসে। mvr সমান কি? m/h ডিভাইডেড বাই 2π। আর স্পিন কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে কৌণিক ভরবেগের রাশিমালা তোমার h ইন্টু s ইন্টু s+1 ডিভাইডেড বাই 2π। এর মধ্যে তোমার ম্যাথমেটিক্যাল টার্ম আসবে কোনটা দিয়ে? প্রথমটা দিয়ে তো ম্যাথমেটিক্যাল টার্মগুলো পারবা, সিম্পল হিসেব যেগুলা। দ্বিতীয়টা তোমার মেইনলি ইম্পর্টেন্ট, mvr সমান h ইন্টু √l ইন্টু l+1/2π, এইটার জন্য। এখন এইটা গাণিতিক টার্মটা করার আগে আমি কতগুলো ইনফরমেশন বলে যাই, তারপর আমি এটাতে আসতেছি। ইনফরমেশনগুলো কি? এইখানে এগুলো সম্পর্কে কতগুলো বিশেষ তথ্য তোমাকে জানতে হবে। এই চারটা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে কতগুলা বিশেষ তথ্য তোমাকে একটু জানতে হবে। প্রথমে আসো, আমরা পড়লাম যে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এই প্রধান কোয়ান্টাম সংখ্যায় তোমাকে দুইটা জিনিস জানতে হবে, একটা হচ্ছে ইলেকট্রন ধারণ ক্ষমতা, এটা সমান কি? 2n²। আর এর অর্ধেক কি হয়? অরবিটাল সংখ্যা। এগুলো আমরা খুব ভালো করেই জানি, অরবিটাল নাম্বার। অরবিটাল নাম্বার কি? ইলেকট্রনের অর্ধেক, তার মানে n²। কার? এটা কিন্তু প্রধান শক্তি স্তরের। ভালো করে এই কথাটা মনে রাখবা, সরাসরি সূত্রগুলো কিন্তু পরীক্ষায় আসে। প্রধান শক্তি স্তরে যদি বলে টোটাল ইলেকট্রন সংখ্যা কাউন্টের সূত্র কি? 2n², অরবিটাল সংখ্যার জন্য n²। এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে গেল। এরপরে তোমার সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা কি? ওই যে তুমি যেটা বলছো না, বা আমরা যেটা বলছি, এল এর মান 0 থেকে কোন পর্যন্ত হবে? n-1 পর্যন্ত হবে। এটাই হচ্ছে তোমার সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে স্পেশাল ইনফরমেশন। মেইনলি সব থেকে বেশি আছে হচ্ছে এম এর মান থেকে, এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা থেকে। কি কি লাগবে এখান থেকে? প্রথম কথা ওই যে বললাম, এম এর মান কার উপর নির্ভর করবে? এল এর উপর। এম এর মান কি হবে? 0 সহ প্লাস মাইনাস এল। এম এর মান হবে 0 সহ প্লাস মাইনাস এল। আর এইখানে আমরা এম এর মান থেকে অরবিটাল সংখ্যা বের করি, ইলেকট্রন সংখ্যা বের করি। এবার বিভিন্ন অ্যাডমিশন টেস্টে আসছে এবং এইচএসসিতে তোমাদেরও আসছে, আমি প্রশ্ন দেখাবো। এখানে অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্র কি? 12+1। আর ইলেকট্রন সংখ্যা নির্ণয় তাহলে সূত্র কি হবে? ইলেকট্রন সংখ্যা অরবিটালের দ্বিগুণ। এটা আমরা প্রমাণও করব কিভাবে অরবিটালের দ্বিগুণ আছে। তাই 2 × 12+1, এটাই হচ্ছে ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের সূত্র। এটা পরীক্ষায় আসছিল অ্যাডমিশন টেস্টে, যে উপশক্তি স্তরে এই সবগুলা কোথায় হবে? এই সবগুলো হবে উপশক্তি স্তরে। যদি বলে প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, তখন 2n² বলতে হবে। উপশক্তি স্তর বললে 2 × 12+1 বলতে হবে। এটা তার মানে এই দুইটা ইনফরমেশন থেকে আমরা কি বলতে পারলাম? যে অরবিটাল সংখ্যা ইলেকট্রন সংখ্যার অর্ধেক। আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা থেকে তো বলেই দিয়েছি, এস এর মান কি হবে? +-1/2। তাহলে এইখান থেকে আমরা যদি একটু সামারি বলি, যে দিক নির্ণয় কোয়ান্টাম সংখ্যা কয়টা? দিক নির্ণয় কোয়ান্টাম সংখ্যা কয়টা? একমাত্র অনলি এসটাই কি দিক নির্ণয় কোয়ান্টাম সংখ্যা। দিক নির্ণয় কোয়ান্টাম সংখ্যা হচ্ছে একটা। আর কক্ষপথ রিলেটেড কোয়ান্টাম সংখ্যা 3টা। টোটাল 4টার মধ্যে দিক নির্দেশক একটা, আর বাকি 3টা হচ্ছে কক্ষপথ নির্দেশক কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমরা মোটামুটি এখান থেকে একটা কোয়ান্টাম সংখ্যা থেকে বেসিক ধারণা পাইলাম। আচ্ছা, এখন যদিও অরবিটালের টপিকটা পরে,
কিন্তু এখান থেকে ম্যাথমেটিক্যাল টার্মের জন্য এই জিনিসটা একটু বলতে হবে, যেহেতু পড়ে আসছো এজন্য একটু বললে বুঝতে পারবা। দেখো আমরা পড়বো পরবর্তীতে, আমরা অরবিটাল পাবো চারটা, এস পি ডি এফ, এই চারটা পাই। কখন এস হয়? যখন আমার এল এর মান 0। কখন পি হয়? যখন এল এর মান 1। যখন আমার এল এর মান 2 হবে তখন ডি অরবিটাল বলি, আর যখন এল এর মান আমার 3 হয় তখন সেটাকে আমরা এফ অরবিটাল বলি, তাই না? এখানে তোমাদের প্রশ্নটা কেমন আসবে? এরকম যে এস অরবিটালের বা যে কোনো একটা অরবিটাল দিবে, এস অরবিটালের কৌণিক ভরবেগের মান কত? এস অরবিটালের কৌণিক ভরবেগের মান কত? এই টাইপের ম্যাথ কিন্তু আগে করো নাই। এখানে আমরা কি করছি, mvr সমান nh/2 পাই পড়ছি, কিন্তু এখানে যেহেতু অরবিটাল নির্দেশ করতেছে, অরবিটালের কৌণিক ভরবেগ বের করতে বলছে, এই অরবিটালের কৌণিক ভরবেগ মানে তোমাকে এই সূত্রটা আসতে হবে। কেন এই সূত্রে আসতে হবে? কারণ অরবিটালের ম্যাক্সিমাম জিনিসটা কিসের উপর ডিপেন্ডেন্ট? অরবিটালটা আসতেছে কার উপর ভিত্তি করে? সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর ভিত্তি করে না? সহকারী কোয়ান্টাম সংখ্যা চেঞ্জ হয়ে গেলে তোমার অরবিটাল চেঞ্জ হয়ে যাচ্ছে। এই সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর যেহেতু তোমার অরবিটালটা নির্ভরশীল, সেজন্য কৌণিক ভরবেগটা তুমি সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে যেটা আছে সেটাই তোমাকে নিতে হবে। তাহলে কি আছে? এইচ ইন্টু রুট ওভার এল ইন্টু এল প্লাস 1/2 পাই। তা আমরা এখানে প্রথমে কি করব, মেইন সূত্রটা লিখব। এম ভি আর এটা সমান কি এইচ ইন্টু রুট ওভার এল ইন্টু এল প্লাস 1/2 পাই। এখানে বলা হয়েছে এস অরবিটাল, এস অরবিটালে এল এর মান কত? এখানে কি বললাম, এল এর মান 0, তা তুমি এল এর জায়গায় তুমি 0 বসাবা। এইচ ইন্টু 0 ইন্টু 0 প্লাস 1/2 পাই, তার মানে 0। তাহলে এস অরবিটালের জন্য কৌণিক ভরবেগের মান হচ্ছে 0। সেম ভাবে তোমার এরকম বলবে 2p অরবিটালের জন্য কৌণিক ভরবেগের মান কত? কি করবা, পি এর জন্য বের করে নিবা। এখানে কিন্তু কোনো জায়গায় এন নাই, এই যে রাশিমালাটা আমরা বের করছি এই রাশিমালাটায় কোথাও কিন্তু এন নাই, তার মানে এই দুইয়ের কিন্তু কোনো কাজ নাই। পি এর জন্য এল এর মান কত? পি এর জন্য এল এর মান হচ্ছে 1, তুমি মেইন সূত্রে কি বসাবা? 1 বসাবা। তাই এইচ ইন্টু 1 ইন্টু 1 প্লাস 1/2 পাই, তার মানে কি আসতেছে, এইচ ইন্টু √2/2 পাই বা h/√2 পাই বলা যায়। এই টাইপের প্রশ্ন এখান থেকে তোমার চলে আসতে পারে। এই কোয়ান্টাম সংখ্যা থেকে বেসিক কিছু কথাবার্তা বলে ফেলেছি, এবার আসো একটু আমরা এর থেকে ডিটেলসে যাব। এরপরে তোমার প্রশ্ন আসবে যে একটা কোয়ান্টাম সংখ্যা সেট দিয়ে বলে যে এই সেটটা সঠিক নাকি সঠিক না। বেশ কতগুলো টার্ম থাকবে তোমার, আমি সবগুলো টার্ম বলতেছি। প্রথমে তোমার থাকে এটা, এই কোয়ান্টাম সংখ্যাটা সঠিক কি না সঠিক না, অথবা তোমার এরকম বলে এটা অনুমোদনযোগ্য অথবা অনুমোদনযোগ্য নয়, এটা থাকে। অথবা এই তোমার সমর্থনযোগ্য বা সমর্থনযোগ্য না, এই টাইপের কোশ্চেন বলে। এখন একটু যদি এই কোয়ান্টাম সংখ্যার আমাদের বিশেষ বৈশিষ্ট্যগুলো একটু খেয়াল করো, আমরা বলেছি এল এর মানটা নির্ভর করবে এন এর মানের ওপর, এম এর মানটা নির্ভর করবে এল এর মানের ওপর, এইটুকু। আর এস এর মান সর্বদা কি বললাম, প্লাস মাইনাস হাফ ব্যতীত অন্য কিছু হওয়া যাবে না। তাহলে কোনো কোয়ান্টাম সংখ্যার সেট সঠিক নয় বা অনুমোদনযোগ্য নয় অনুমোদনযোগ্য নয়, অথবা এরকমও থাকতে পারে মিথ্যা হবে। কোন কোয়ান্টাম সংখ্যার সেটটা মিথ্যা? মিথ্যা হবে যদি, শর্তগুলো খেয়াল করো, আমরা বলছি এল এর মানটা এন এর মানের উপর নির্ভরশীল, এল এর মানটা কি হবে n-1 পর্যন্ত। তাহলে কোনো কারণে যদি তোমার এন এর মান আর এল এর মান সমান হয়ে যায়, তাহলে কিন্তু সেই কোয়ান্টাম সংখ্যার সেটটা সঠিক হবে না। কোনোভাবে এন এর মান 0 হওয়া যাবে না, কারণ প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে কোনো শক্তি স্তর না থাকলে সেখানে তুমি কোয়ান্টাম সংখ্যা সেট কিভাবে লিখবা? এজন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা কখনো শূন্য হওয়া যাবে না। দ্বিতীয়ত, এটা বললাম। তৃতীয়ত কি, এল এর মান কোনোভাবেই এন থেকে বড় হওয়া যাবে না, কারণ আমি এল এর শর্তে কি বলছি, এল এর মান n-1 পর্যন্ত হবে। তাই কোনো কারণে এল এর মানটা এন থেকে বড় হওয়া যাবে না। সেম ভাবে এল এর মান থেকে কখনো এম এর মান বড় হওয়া যাবে না, কারণ এম এর মান এল এর উপরও নির্ভরশীল। সমান হতে পারে কিন্তু কখনো বড় হওয়া
যাবে না। আরেকটা কি, এম এর মান মানে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং প্রধান কোয়ান্টাম সংখ্যা এই দুইটা সমান হওয়া যাবে না। মানে এম নির্ভরশীল কার উপরে? এম নির্ভরশীল এল এর উপরে, এল নির্ভরশীল এন এর উপরে। সব থেকে বড় হবে কোনটা? এন, তার থেকে এল। আর এই দুইটা সমানও হতে পারে অথবা ছোট বড় হতে পারে, কিন্তু কখনো এম এর মান এল থেকে বড় হওয়া যাবে না। এইটা আরেকটা, বা এস সমান প্লাস মাইনাস হাফ বাদে অন্য কিছু যদি তোমার অপশানে থাকে, অন্য কিছু থাকলে সেই কোয়ান্টাম সংখ্যার সেটটা মিথ্যা হবে। এক্সাম্পল আসো, আমরা কতগুলো প্র্যাকটিস দেখলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমরা একটা সেট বললাম, এন সমান তোমার 3 দেওয়া আছে, এল সমান তোমার 2 দেওয়া আছে, এম সমান তোমার 2 দেওয়া আছে, এস সমান তোমার প্লাস মাইনাস হাফ দেওয়া আছে। এই কোয়ান্টাম সংখ্যার সেটটা সঠিক কিনা? তো দেখো, এল এর মান আর এম এর মান এখানে সমান হয়ে গেছে না? এটা আমরা কি বললাম? এল এর মান আর এম এর মান কিন্তু সমান হতে পারে। এন এর মানের থেকে এল এর মান ছোট আছে, সত্য মানছে। আমরা বলছি এম এর মান এল এর মানের উপর নির্ভরশীল। এম এর মান কি বলেছিলাম? এম এর মান বলছিলাম 0 থাকবে, সাথে প্লাস মাইনাস এল পর্যন্ত। এখানে এল এর মান 2 মানে তোমার এম এর মান কি কি পাবা? 0 তো থাকবে, সাথে কি প্লাস মাইনাস 2। 0 থেকে প্লাস মাইনাস 2 পর্যন্ত মানে কি, এখানে তুমি প্লাস 2 পাবা, প্লাস 1 পাবা, 0 পাবা, মাইনাস 1 পাবা, মাইনাস 2 পাবা। তা এর মধ্যে কি প্লাস 2 আছে না? তাহলে এম এর মান প্লাস 2। এটা কিন্তু তাহলে এই কোয়ান্টাম সংখ্যার সেটটা সঠিক। কিন্তু এই জায়গাটাতে যদি আমি এরকম বলতাম, এন এর মান 3, এল এর মান 3, এম এর মান 2, এস এর মান প্লাস মাইনাস হাফ, তখন কিন্তু এটা কারেক্ট হতো না। কেন? কারণ এন এর মান প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা একই হওয়া যাবে না। এটা যদি হয় তাহলে সেটা সঠিক হবে না। তাহলে ব্যাখ্যা কি? ব্যাখ্যা এইটুকুই লিখতে হবে যে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা একই হওয়া যাবে না। তারপরে যদি আমরা বলি এন এর মান 4, এল এর মান 3, এম এর মান 4, এস এর মান প্লাস হাফ, এটা কি সঠিক হবে? প্রথম থেকে আসবা, এন এর মান বড়, এল এর মান ছোট, ঠিক আছে, কিন্তু এম এর মান এল থেকে বড় হয়ে গেছে, এটা হওয়া যাবে না। এম এর মান যদি এল থেকে বড় হয় তাহলে সেই সেটটা সঠিক না। তাহলে এই কোয়ান্টাম সংখ্যার সেটটা কি হবে না? সঠিক হবে না। এখান থেকে যেগুলো বলছি সবগুলো দিয়েই কিন্তু এক্সাম্পল তৈরি করা সম্ভব। তারপরে ধরো তোমার এখানে এরকম বলা আছে এন এর মান 3, এল এর মান 2, এল এর মান 2। তারপরে তোমার এখানে আমরা বললাম এম এর মান 1, এস এর মান এখানে তোমার এবার দিচ্ছে প্লাস 1। এটা কি সঠিক হবে? এটা সঠিক হবে কিনা দেখবো আমরা কিভাবে। প্রথম থেকে আসবো, এল এর মান এন থেকে ছোট, ঠিক আছে না? ঠিক আছে। এম এর মানও এল থেকে ছোট, এটাও ঠিক আছে, কিন্তু এস এর মান ঠিক নাই। এস এর মান কি বলেছি? হয় প্লাস হাফ হতে হবে, না হলে মাইনাস হাফ, বা দুইটাই হতে হবে, অন্য কিছু হওয়া যাবে না। প্লাস 1 বলে কোনো কিছু হওয়া যাবে না। তাহলে এই কোয়ান্টাম সংখ্যার সেটটাও সঠিক না, এই কোয়ান্টাম সংখ্যার সেটটাও সঠিক না। এই কাজ, তাহলে এটা আমরা পড়লাম। এরপর একটা টপিক আসো, এই কোয়ান্টাম সংখ্যার সেট থেকে ইলেকট্রন কাউন্ট করতে বলে। পড়ছো কিনা জানি না, কোয়ান্টাম সংখ্যার সেট থেকে ইলেকট্রন সংখ্যা কাউন্ট করতে বলে। যেমন, আচ্ছা তার আগে একটা সূত্র বলে দিই, কোয়ান্টাম সংখ্যার সেটে কিভাবে তুমি ইলেকট্রন সংখ্যা কাউন্ট করবা। এই ক্ষেত্রে সূত্রটা হচ্ছে খুবই সিম্পল। আমরা যে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা এম বের করছি না, ওই এম এর মান নিতে হবে। এম এর মান নিতে হবে মানে এম এর মান কয়টা আসতেছে সেটা নিতে হবে। যেমন প্লাস মাইনাস 2, এখানে কয়টা থাকবে? প্লাস 2 মানে তো একটা, মাইনাস 2 মানে একটা, কিন্তু প্লাস মাইনাস 2 মানে 5টা। এই সংখ্যায় কয়টা সেটাই নিতে হবে, কত থাকতেছে সেটা না। এটার সাথে গুণ করতে হবে হচ্ছে এস এর মান। সংখ্যায়, সংখ্যায় বলতে কি,
প্লাস মাইনাস থাকা মানে দুইটা, প্লাস মাইনাস হাফ মানে দুইটা। যদি প্লাস হাফ থাকে তাহলে একটা, যদি মাইনাস হাফ থাকে তাহলেও একটা, কিন্তু প্লাস মাইনাস হাফ থাকলে এটা সংখ্যায় কয়টা? দুইটা। এটাই বলতেছে সংখ্যায়। এখন একটা কথা মনে রাখবা, যদি তোমার এম এর মান প্লাস মাইনাস টু দেওয়া থাকে, তার মানে এইটা নির্দেশ করবে জিরো থেকে তোমার নিতে হবে, জিরো সহ, মানে জিরো থেকে প্লাস মাইনাস টু পর্যন্ত। তার মানে কি হবে? মাইনাস টু মাইনাস ওয়ান, জিরো প্লাস ওয়ান প্লাস টু। যদি প্লাস মাইনাস থ্রি বলে তাহলে এটা কি হবে? মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান, জিরো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি। কিন্তু সিম্পল প্লাস থ্রি বললে এটা একটাই মান নির্দেশ করবে, সিম্পল মাইনাস থ্রি বললে একটা মান নির্দেশ করবে। যদি প্লাস মাইনাস থাকে একটা, যে কোনো একটা সংখ্যার আগে, তাহলে সেটাকে কি করতে হবে? জিরো থেকে ওই পর্যন্ত নিয়ে যেতে হবে, জিরো থেকে ওই পর্যন্ত নিয়ে যেতে হবে। এই কাজটা করতে হবে। এটা মুছে দিচ্ছি, একটু খেয়াল করো। তাহলে আমরা এখান থেকে এক্সাম্পল যদি দেখি, একটা সেট আমরা লিখলাম n সমান থ্রি, l সমান টু, m সমান তোমার দেওয়া আছে প্লাস মাইনাস টু, আর s সমান তোমার দেওয়া আছে প্লাস মাইনাস হাফ। বললো এই কোয়ান্টাম সংখ্যার সেটে কতটা অরবিটাল আছে, অরবিটাল বলছে ইলেকট্রন আছে। ইলেকট্রন নাম্বার কি করতে হবে? m এর মান প্লাস মাইনাস টু মানে কয়টা বললাম? পাঁচটা না? প্লাস মাইনাস টু মানে পাঁচটা, জিরো থেকে ওই পর্যন্ত যাইতে হবে। প্লাস মাইনাস টু প্লাস মাইনাস ওয়ান আর জিরো, এইটা। তার মানে এই দুইটা, এই দুইটা চারটা, আর একটা পাঁচটা। কয়টা আছে? পাঁচটা। ইনটু এস এর মান সংখ্যায়, এস এর মান প্লাস মাইনাস হাফ মানে কয়টা? দুইটা। এই পাঁচ দুনে এখানে 10টা। তারপরে ধরো আমি এখানে বললাম এন এর মান থ্রি, এল এর মান টু, এম এর মান ওয়ান, এস এর মান প্লাস হাফ। তাহলে এখান থেকে আমরা ইলেকট্রন নাম্বার কি বলবো? এম এর মান হচ্ছে একটা, এস এর মানও একটা, তার মানে কোয়ান্টাম সংখ্যা হবে, এই কোয়ান্টাম সংখ্যা বলতেছে ইলেকট্রন নাম্বার হবে একটা। আচ্ছা, তারপরে আমি এখান থেকে বললাম এন এর মান টু, এল এর মান টু, এম এর মান প্লাস মাইনাস ওয়ান, এস এর মান প্লাস মাইনাস হাফ। দেখো এখানে বলতেছে হচ্ছে এম এর মান তিনটা, এস এর মান দুইটা, বলে ছয় বলতেছো, কিন্তু একটু খেয়াল করো তো, এন এর মান আর এল এর মান তো সমান দিয়ে দিছে এখানে, তাহলে এন এর মান আর এল এর মান তো সমান হয় না। তাহলে এই কোয়ান্টাম সংখ্যার সেটটি তো ঠিক নাই। শুধু তোমার এই সূত্রের দিকে তাকালে হবে না, পুরো কোয়ান্টাম সংখ্যার সেটে দেখতে হবে। কিন্তু কোয়ান্টাম সংখ্যার সেটটা ঠিক নাই, সেজন্য এখানে ইলেকট্রন নাম্বার কাউন্ট করতে পারবা না, কারণ সেটটাই তো ঠিক নাই, ইলেকট্রন নাম্বার কাউন্ট করা যাবে না। অ্যাডমিশনে এই ভুলগুলো হয়। এইটুকু জিনিস শিখছো, প্রথম থেকে এইটুকু খেয়াল করলে না, তাহলে আলটিমেটলি কিন্তু মার্ক আসবে জিরো। একটু বিষয়গুলো খেয়াল করবা, মেইনলি এইভাবেই করতে হবে ইলেকট্রন সংখ্যা বের করা। এরপরে আসো, সৃজনশীলে মেইনলি আমাদের যে টপিকটা আসে সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। কি আসে? যে প্রধান শক্তি স্তর থেকে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে বলে এবং অরবিটাল সংখ্যা নির্ণয় করতে বলে। এক সেট কোশ্চেন এখান থেকে থাকবে। আচ্ছা, প্রথমত আমরা কতগুলো ভাগে ভাগ করে নিতে পারি। এখান থেকে আমরা ধরো এই জায়গাটাতে আমরা রাখলাম প্রধান, শর্ট করে করলে ভালো হয়। এখানে আমরা করছি প্রধান কোয়ান্টাম সংখ্যা, তারপরে তোমার এখান থেকে যেগুলো দরকার হয়, মানে মোটামুটি যে সকল কোশ্চেন থাকে আমি সবগুলো একসাথে লিখতেছি। এখান থেকে তোমার পরীক্ষায় যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই লিখবা। এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তরের পরে আমাদের প্রয়োজন কি? সহকারী কোয়ান্টাম সংখ্যা। আমি একটু শর্টে লিখতেছি, এল দিয়ে প্রকাশ করে দিলাম, সহকারী কোয়ান্টাম সংখ্যা। এখন এই সহকারী কোয়ান্টাম সংখ্যা আমরা কিভাবে বের করি? যে জিরো থেকে
n-1 পর্যন্ত। সহকারী কোয়ান্টাম সংখ্যা হবে আমাদের 0 থেকে n-1 পর্যন্ত। সহকারী কোয়ান্টাম সংখ্যার পরে আমাদের আছে হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আমরা কি বলি, m দ্বারা প্রকাশ করি, তাহলে এটা আমরা বলবো 0 সহ +-l পর্যন্ত, যেটা আমরা একটু আগে পড়ে আসছি এটা। এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা কি পাই? অরবিটাল সংখ্যা। m এর মান ঠিক যে কয়টা, অরবিটাল সংখ্যা ঠিক সেই কয়টা। মানে সংখ্যায় m এর মান যদি তোমার 5টা আসে, অরবিটাল সংখ্যা 5টা। উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা, অথবা তুমি এখান থেকে চাইলে 12+1 যে সূত্র আছে অরবিটাল সংখ্যা নির্ণয়ের, এই সূত্র দিয়েও করতে পারো। উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা, এটা তুমি অরবিটালের দ্বিগুণ বসাইতে পারো, অথবা মেইন যে সূত্র আছে 2 × 12+1 এই সূত্র দিয়েও করতে পারো। আর এই পাশে আমরা কি লিখি? মোট ইলেকট্রন নাম্বার, মোট ইলেকট্রন সংখ্যা, এগুলা। এবার আমরা কতগুলো একটু শর্ট করে ফেলি। তাহলে এখান থেকে আচ্ছা, তাহলে এই প্রধান কোয়ান্টাম সংখ্যা বলতে আমরা প্রথমে ধরলাম কে শেলটাকে বলতেছি। কে কখন হয়? যখন আমরা n এর মান 1 বলি তখনই আমাদের কে শেল হয়। তা n এর মান যখন 1 তখন l এর মান কি হবে? n-1 মানে 1-1 করতে হবে। 1-1 মানে তখন l এর মান 0। l এর মান 0 মানে m এর মান কি হবে? m এর মানও তোমার 0। m এর মান 0 মানে কয়টা m পাইছি আমরা? একটা m পাইছি। একটাই 0 তো একটা সংখ্যা, একটা সংখ্যা পেয়েছি, তার মানে অরবিটাল সংখ্যা এখানে 1। অথবা তুমি এই l এর মান 0 পাইছো, এটা তুমি এখানে বসাও, 2 × 0 + 1 মানে কি 1 থাকতেছে। ইলেকট্রন সংখ্যা কি হবে? অরবিটালের দ্বিগুণ, তুমি 2 বসাতে পারো, অথবা মেইন সূত্রে বসাও, 2 × l এর মান 0 + 1 সমান কত? 2, অথবা অরবিটালের দ্বিগুণ। এই কে শেলে টোটাল ইলেকট্রন কত আসতেছে? কে শেলের টোটাল ইলেকট্রন হচ্ছে 2টা। কে শেলে টোটাল ইলেকট্রন পাইলাম আমরা 2টা। এরপরে তুমি আসো এল শেল। প্রধান কোয়ান্টাম সংখ্যা যখন এল, কখন? যখন n এর মান 2 হয়। n এর মান 2 হলে l এর মান তুমি কয়টা পাবা? 2-1, 1 পাচ্ছি আমরা, তাহলে 0 থেকে 1 পর্যন্ত। 0 থেকে 1 পর্যন্ত কয়টা সংখ্যা পাই? 2টা পাই। একটা পাই আমরা 0, আরেকটা পাই 1। যে কয়টা পাবা এভাবে পরপর লিখতে হবে, একটা 0 একটা 1। তা 0-র জন্য এখানে 0, এখানে উপরে যা পাইছিল সেইটাই তো, 0-র জন্য যা যা পাইছিল ওটা তো কখনো চেঞ্জ হবে না। এখানে 2টা। যখন তুমি l এর মান 1 পাচ্ছ, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, তখন তুমি কি পাবা? -1, 0 + 1। কারণ আমরা বলছি কি 0 সহ +-l, 0 তো নিচ্ছি, সাথে কি এই +-1 দিতে হবে, তাহলে 3টা মান পাইলাম আমরা। এখানে আমরা 3টা মান পাইলাম। তা l এর মান 1 ছিল, তুমি এই সূত্রে 1 বসাও, 2 × 1 + 1 3 আসে। এই সূত্রে তুমি বসাতে পারো 2 × 1 + 1, 3 × 6টা আসতেছে, অথবা অরবিটালের দ্বিগুণ, এখানে 6 বসাই দিবা। এই টোটাল এল শেলে ইলেকট্রন কয়টা আসতেছে? টোটাল এল শেলে ইলেকট্রন আসবে তোমার 8টা। এল শেলে ইলেকট্রন সংখ্যা আসবে 8টা। এই জন্য আমরা 2 নম্বর কক্ষপথে সর্বোচ্চ 8টা ইলেকট্রন রাখি। এরপরে তোমাদের চলে আসে এম শেলটা। তা এম শেল কখন হবে? যখন এন এর মান তুমি 3 বলবা। তা এন এর মান 3 হলে কত আসে? এখানে 0 আসবে, 1 আসবে, আর 2 আসবে না। কারণ এল এর মান কি হবে? n-1 পর্যন্ত, তাহলে 3-1 মানে 2 পর্যন্ত। 2 পর্যন্ত কি আসে? 0, 1 আর 2, 3টা আসে। তা 0-র জন্য তো তুমি বের করছোই, 0-র জন্য 0, এখানে -1, 0 + 1। আর 2 এর জন্য কি হবে? -2, -1, 0 + 1 + 2। তাহলে এখানে ছিল 1, এখানে ছিল 3, এখানে ছিল 5। এভাবে আমি আর বসাচ্ছি না, এভাবে তোমরা বের করে নিও পরীক্ষায়। তাহলে এখানে 1, 1 না 2, এখানে 3 × 6, আর এর দ্বিগুণ 10টা। তাহলে এখানে তোমার 18টা ইলেকট্রন থাকে।
আর বাকি আছে এন শেলটা, এটা তোমরা বের করে নিও। আসো এবার এখান থেকে কেমন ধরনের সৃজন এমসিকিউ আসবে, এই যে এমসিকিউ গুলা বলতেছি বা করাচ্ছি এবং যে সৃজনশীলগুলো এখানে করাবো এইগুলাই তোমার এইচএসসি তে আসবে, এগুলার বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে বলে মনে হয় না। দেখবা এর বাইরে থেকে তেমন কোনো প্রশ্নই আসবে না, এইগুলা থেকে আসবে ঘুরে ফিরে। আচ্ছা, তা প্রথমে দেখো, প্রথম কোশ্চেন কি আছে, পরমাণুতে অরবিটালের ধারণা পাওয়া যাবে কোন উৎস থেকে? পরমাণুতে এখানে ডিরেক্টলি বলে দিচ্ছে অরবিটালের কনসেপ্ট কোথা থেকে আসবে। তো এখান থেকে আচ্ছা, প্রথমেই বলে নেওয়া উচিত ছিল অরবিটালের সংজ্ঞাটা। এখন কেন আমি সংজ্ঞাগুলো বলি নাই, দেখো আলাদা করে ডিটেলস সব কিছু রেখে দিয়েছি, জ্ঞানমূলক কোশ্চেন যেগুলো এখানে সব টেস্ট পেপার থেকে বাছাই বাছাই করে রাখছি, এর বাইরে একটা কিছু আসবে না। অনুধাবনের জন্য সেম, আর এমসিকিউ তো দেখালাম, সিকিউও রাখছি। কোয়ান্টাম সংখ্যা টপিক বললাম, এই কোয়ান্টাম সংখ্যা টপিকটা দেখো, এই হচ্ছে পরবর্তী সিকিউ আসতেছে এমসিকিউ শেষ করে। এই যা যা রাখছি এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না ইনশাল্লাহ। এগুলো কমপ্লিট করলে এইচএসসি খুব ভালো করেই কমপ্লিট করতে পারবা। তো এখন প্রথম এমসিকিউ আসো, অরবিটালের কনসেপ্ট পাওয়া যাবে কোথা থেকে? মূলত কোয়ান্টাম সংখ্যাটা তৈরি হচ্ছে তোমার কোয়ান্টাম তত্ত্ব থেকে। এই কোয়ান্টাম তত্ত্ব থেকে মূলত আমরা পাই হচ্ছে অরবিটালের কনসেপ্টটা। মেইনলি শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ আছে, ওই শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণের সমাধানের উপর ভিত্তি করে কোয়ান্টাম তত্ত্বটা প্রতিষ্ঠিত হয়। কোনো পরমাণুর চতুর্থ শক্তি স্তরে কতটা উপশক্তি স্তর থাকবে? চতুর্থ শক্তি স্তরে কতটা উপশক্তি স্তর থাকবে? তো দেখো, চতুর্থ শক্তি স্তর মানে কি বলতেছে, এন এর মান 4 বলতেছে। উপশক্তি স্তর কোনটা? উপশক্তি স্তর মানে এল। তা এন এর মান 4 হলে এল এর মান কি হতে পারে? এন মাইনাস ওয়ান পর্যন্ত। আবার যেন এন মাইনাস ওয়ান বলো না, এন মাইনাস ওয়ান পর্যন্ত, জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত, তার মানে 3 পর্যন্ত। তাহলে 0, 1, 2, 3 কয়টা হতে পারে? 4টা। তা এন এর মান যত, উপশক্তি স্তর সংখ্যা কিন্তু ঠিক ততটাই আসতেছে। এফ এর উপশক্তি স্তরে এল এর মান কত? তা আমরা কি বলছি, এল এর মান 0 হলে এস, এল এর মান 1 হলে পি, এল এর মান 2 হলে ডি, এল এর মান 3 হলে সেটা হবে এফ অরবিটাল। তাহলে এল এর মান কত? 3 হলে সেটা হবে আমার এফ অরবিটাল। এরপরে দেখো এখানে পি উপশক্তি স্তরের জন্য, পি উপশক্তি স্তরের জন্য এই তিনটার মধ্যে কোনটা কোনটা সঠিক? পি এর জন্য এল এর মান তো 1, ঠিক আছে। এল এর মান 1 মানে আমরা এম এর 3টা মান পাবো, এটাও ঠিক আছে। অরবিটাল সংখ্যা হবে 3টা, যেহেতু 3টা মান পাচ্ছ এম এর, তার মানে 1 নাম্বার 2 নাম্বার কারেক্ট। দেখো কত জায়গায় আসছে, মান চেঞ্জ করে ঘোরাই ফেরাই তোমার এগুলো আসবে। তারপর দেখো কোনটি আকৃতি প্রকাশ করে। তা প্রধান কোয়ান্টাম সংখ্যা আমাদের কি প্রকাশ করত? প্রধান কোয়ান্টাম সংখ্যা আমার আকার প্রকাশ করত, সহকারীটা আমার আকৃতি প্রকাশ করত। সহকারী, এই যে সহকারী কোয়ান্টাম সংখ্যা আমার আকৃতি নির্দেশ করত। 3D অরবিটালে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত? যদি এরকম একটা অরবিটাল থেকে তোমার কোয়ান্টাম সংখ্যার সেট বের করতে বলে, তুমি এখান থেকে কি পাচ্ছ? প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান তো 3 পাচ্ছ, তার মানে l এর মান তুমি 0, 1, 2 তিনটা পাও। এই তিনটা কিন্তু বলা যাচ্ছে না, যখন তিনটায় অপশন আছে স্পেসিফিক ভাবে তোমাকে কি বলতে হবে? অরবিটালটা কোন অরবিটাল? ডি অরবিটাল। ডি অরবিটাল কখন হয়? যখন এল এর মান 2 হয় তখন। মেইনলি এইটাই তোমাকে জানতে চাইছে, সহকারী মানে তো এল। তাহলে এখান থেকে তুমি প্রধান কোয়ান্টাম সংখ্যা কি আছে এটা দেখবা না, অরবিটালটা কোন সহকারী কোয়ান্টাম সংখ্যার জন্য হয়েছে ওইটা দেখবা। অবশ্যই তোমাকে ওইটা দেখতে হবে। তাহলে এখানে কত আসবে? 2 আসবে। আচ্ছা,
তারপর দেখো পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় সূত্র কোনটা? এই যে 2 × 12+1, আর এটা কি অরবিটাল সংখ্যা নির্ণয় সূত্র। এটা এবার পরীক্ষা আসছে, বিভিন্ন অ্যাডমিশন টেস্টে আসছে এই কোশ্চেনটা। এটা হচ্ছে তোমার অরবিটাল সংখ্যা নির্ণয় সূত্র। দেখো এখানে কিন্তু উপশক্তি স্তর আছে, যদি প্রধান শক্তি স্তর বলতো তখন কিন্তু 2n² উত্তর দিয়ে দিতাম আমরা, কিন্তু আমরা সেটা করি নাই যেহেতু এটা চাই নাই। আচ্ছা, 4 নাম্বার কক্ষপথে টোটাল অরবিটাল সংখ্যা। এই চতুর্থ শক্তি স্তর, এটা কি প্রধান কোয়ান্টাম সংখ্যা? তা প্রধান কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে আমরা দেখো বিশেষ তথ্য ওইখানে বলে দিয়েছিলাম, অরবিটাল সংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে n²। n² মানে 4 মানে 16টা। 3 নাম্বার কক্ষপথে m এর মান কয়টা হবে? তৃতীয় শক্তি স্তর, তার মানে n এর মান তোমার 3 বলতেছে। n এর মান এখানে তোমার 3 বলতেছে। এখন অরবিটাল সংখ্যা কত আসবে এটা বের করতে হবে। তা n এর মান 3 মানে l এর মান তুমি কয়টা পাবা? 0 পাবা, 1 পাবা, 2 পাবা। আমি আর বের করতেছি না, একটু চিত্রটা দেখায় আসি। দেখো যখন তোমার 3 নাম্বার কক্ষপথ, n এর মান 3 মানে কি 3 নাম্বার কক্ষপথ, 3 নাম্বার কক্ষপথে m এর মান তুমি কয়টা পাইছিলে টোটাল? দেখো একটা, 3 আর 1 4টা, 5 আর 4 9টা পাইছিলাম টোটাল। টোটাল m এর মান 5 আর 3 8 আর 1 9টা। অরবিটাল সংখ্যা মানেই তোমার এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আবারও বলি, আমার বলছে 3 নাম্বার কক্ষপথে m এর মান তুমি কয়টা পাবা? তা m এর মান মানে তো অরবিটাল সংখ্যা, m এর মান মানে অরবিটাল সংখ্যা। একটু যদি ট্রিক ফলো করো, এখানে বলছে তোমার m, তা আমরা জানি m মানে হচ্ছে অরবিটাল সংখ্যা। m দিয়ে আমরা বুঝি অরবিটাল সংখ্যা। তা এখানে আমরা দেখলাম অরবিটাল সংখ্যা বের করার সূত্র ছিল n²। n² মানে কি 3 এর স্কয়ার, 3 এর স্কয়ার মানে 9। তাহলে অরবিটাল সংখ্যা ঠিক যে কয়টা, m এর মানও ঠিক সেই কয়টা হয়। তুমি যদি আলাদা করে এভাবে বের করো ভালো কথা, আর যদি এইভাবে শর্টকাট দিয়েও বের করতে পারো তাও ভালো কথা, যেভাবে ইচ্ছা। কোয়ান্টাম সংখ্যার মান n সমান 4, l সমান 3 হলে অরবিটালটা কি হবে? 4, l এর মান 3 মানে কি সেটা f না? l এর মান 3 মানে সেটা f অরবিটাল, তাহলে 4f হবে। দেখো যশোরেও কিন্তু এটা আসছে, কত জায়গায় আসছে। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি পাওয়া যাবে? চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা কি পাবো? তো এখানে সেই 3টা কোয়ান্টাম সংখ্যা কি, এই 4টা কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে সেগুলা। প্রধান শক্তি স্তর থেকে আমরা আকৃতি পাবো, আকার পাবো, আর সহকারী থেকে উপশক্তি স্তর থেকে আমরা কি পাবো? আকৃতি পাবো। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা থেকে মেইনলি আমরা কি পাই? অরবিটাল পাই। আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যা থেকে ইলেকট্রনের ঘূর্ণনের দিক পাই। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আমরা অরবিটাল পাচ্ছি। 3D এর জন্য m এর মান কি হবে? 3D বলতে এই d এর জন্য l এর মান হচ্ছে 2, l এর মান 2 মানে কি 0 সহ +-2, 0 সহ +-2, তাহলে এইটা টোটাল 5টা 0 সহ +-2 এটাতে আছে। এরপর দেখো এখানে বলছে কোন অরবিটালটা সম্ভব, এই টপিকটা বলা হয়নি, একটু শর্টকাট বলে দিই। একদম সিম্পলি চিন্তা করবা, এটা অনুধাবনেও আসে, অনুধাবনে আসলে কিভাবে লিখতে হবে এটা পরে বলতেছি। একদম সিম্পল চিন্তা কি, আমি একটু এইখানে যুক্ত করে লিখে দিই। এস এর সামনে কমপক্ষে 1, পি এর সামনে কমপক্ষে 2, ডি এর সামনে কমপক্ষে 3, আর এফ এর সামনে কমপক্ষে 4 থাকতে হবে। তাহলেই ওই অরবিটালটি সম্ভব, নতুবা নয়। এটা কিন্তু তোমার সূত্র না, এটা শর্টকাট দিয়ে দ্রুত করতে হবে। শর্টকাট দিয়ে অনুধাবনে কিভাবে লিখতে হবে ওটা তো আমরা করবই। আমি বলে রাখি শর্টকাট দিয়ে কিভাবে হবে। আমরা এরকম ধরো বললাম যে 2D সম্ভব কিনা, এরকম বের করতে বলে 2D অরবিটাল সম্ভব কিনা। এই ক্ষেত্রে কি করতে হয়, আমরা এইচএসসিতে যখন রিটেন লিখি আমরা কি করব, n এর মান 2 বলি,
যেহেতু এখানে 2 দেওয়া আছে, n এর মান 2 এর জন্য l এর মান বের করবা, 0 আর 1 পাবা এখানে। তা 0 এর জন্য তুমি এখানে কি পাবা, l এর মান 0 মানে সেটা হয় s অরবিটাল, 1 মানে সেটা হয় p অরবিটাল। তো এখানে হবে 2s 2p, সর্বোচ্চ 2p পর্যন্ত সম্ভব, 2d সম্ভব না। এইটা এবার একটু খেয়াল করো তো কোন অরবিটালটা সম্ভব বলছে এখানে। তা আমরা বলছি s এর সামনে কমপক্ষে 1 থাকতে হবে আর উপরে যা ইচ্ছা থাকতে পারে। f এর সামনে সর্বনিম্ন কত থাকবে বলছি, 3 থাকতে হবে। 5s তাহলে কি সম্ভব না? অবশ্যই সম্ভব, কারণ s এর সামনে কমপক্ষে 1 থাকতে হবে, সর্বোচ্চ যা ইচ্ছা থাকতে পারে। f এর সামনে সর্বনিম্ন 4 থাকতে হবে, কিন্তু আছে 3, এটা সম্ভব না। p এর সামনে সর্বনিম্ন 2 থাকতে হবে বলছি, এটা সম্ভব না, 1 আছে। d এর সামনে সর্বনিম্ন 3 থাকতে হবে, কিন্তু আছে 2, এটা সম্ভব না। যদি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, পরে কোশ্চেনে খেয়াল করো, যদি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m সহকারী কোয়ান্টাম সংখ্যা l হয়, তবে এইখানে সূত্র কি হবে? এটা কোনো বোর্ডে আসে নাই, কিন্তু আসতে পারে এই টাইপের কোশ্চেন। ম্যাক্সিমামই বোর্ডের কোশ্চেন রাখছি, কিন্তু কিছু জিনিস আবার আলাদা রাখছি। তো দেখো এটা আমরা হিসেবে বের করতে পারি, কিন্তু আমরা জানি দেখো m সমান কি ছিল, 12 প্লাস 1 ছিল না? তা এখান থেকে তুমি কি বলতে পারো, মানে অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্রই তো এটা ছিল, m মানে তো অরবিটাল ছিল, 12 সমান কি আসে, m মাইনাস 1। তাহলে এখান থেকে l সমান কি পাই আমরা, m মাইনাস 1/2 পাই। একটা ns অরবিটালে কত সংখ্যক পর্ব বা নোড থাকতে পারে? একটা ns অরবিটালে কত সংখ্যক পর্ব বা নোড থাকতে পারে? আচ্ছা, এখানে কতগুলো একটু সূত্র মনে রাখতে হবে, তারপরে এই জিনিসটা করলে একটু বেশি বেটার হবে। আমি সূত্রগুলো একটু বলে দিই, একটু মনে রাখলে বেশি ভালো। যে কোনো অরবিটালের ক্ষেত্রে সূত্রটা সব যে কোনো অরবিটালের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই নোড হয় দুই প্রকার, একটা হয় হচ্ছে অক্ষীয় নোড, বা যেটাকে ইংরেজিতে বলা হয় রেডিয়াল নোড, আর আরেকটা হচ্ছে কৌণিক নোড, বা যেটাকে আমরা বলি অ্যাঙ্গুলার নোড। তো এই অক্ষীয় নোড বের করার সূত্র হচ্ছে n মাইনাস এল মাইনাস ওয়ান, n মাইনাস এল মাইনাস ওয়ান। আর অ্যাঙ্গুলার নোডের সংখ্যা হচ্ছে এল এর মান যত ঠিক সেই কয়টা। তাই টোটাল নোড কত হচ্ছে, এখানে দুইটা যোগ করলে n মাইনাস ওয়ান, দুইটা যোগ করে দেখো n মাইনাস ওয়ান হচ্ছে। তাহলে টোটাল নোড বলতে এখানে আমরা কোনটা বুঝবো, n মাইনাস ওয়ান সংখ্যক। পরে কোশ্চেন দেখো, নিকেলের কতগুলা ইলেকট্রনের জন্য n প্লাস এল এই মানটা 4 হবে? তা এখানে একটু কষ্ট করতেই হচ্ছে, ইলেকট্রন বিন্যাসটা করতেই হবে তোমাকে, কারণ বলেই দিছে কয়টা ইলেকট্রনের জন্য n প্লাস এল এর মান 4 হবে। তা তুমি যদি নাও বের করো, একটা টেকনিক্যালি কিন্তু বের করা যায়। দেখো এখানে বলতেছে n প্লাস এল এর মান তোমার 4 হতে হবে। তা আমরা s এর মান কত জানি, s এর জন্য l এর মান 0 জানি, p এর জন্য l এর মান 1 জানি, d এর জন্য l এর মান আমরা 2 জানি। f এ অত তো যাওয়ার দরকার নেই, কারণ আমার f আসতেছে না এখানে। একটু যদি দেখো, l এর মান যদি 1 হয়, দুইটা মিলে 4 হতে গেলে n এর মান সেখানে কত হতে হবে, 3 হতে হবে, মানে 3p হতে হবে। তাহলে তুমি যখন 3p পাবা, সেই ক্ষেত্রেও তুমি পাচ্ছ, আবার যদি তুমি 3p বাদ দিয়ে, 3p ছাড়া তো সম্ভব না, d এর জন্য l এর মান 2, 2d তো হয় না, শুধুমাত্র 3p তেই তুমি এই কি পাচ্ছ, n প্লাস l এর মান 4 পাচ্ছ। 3p এর জন্য n এর মান 3, p এর মান 1, তাই 3 আর 1 মিলে এখানে আমাদের কত হচ্ছে, 3 আর 1 মিলে 4 হচ্ছে, তাহলে n প্লাস l এর মান 4। এবার আসতে হবে এই 3p তে কয়টা ইলেকট্রন আছে। তো তুমি যদি করো 1s2 2s2 2p6, 10টা, 3s2 3p6, এই কত হচ্ছে, 18টা। এরপর আসে 4s2, তারপর আসে 3d, 3d 8। তো দেখো একমাত্র 3s এ কত, এখানে তুমি যদি n প্লাস l হিসেব করো,
আউবনীতিতে আমরা এটা পড়বো। 2p মানে কত, n এর মান 2, p এর মান 1, তার মানে এখানে তোমার n প্লাস n আসতেছে 3, হচ্ছে না। 3s ও হবে না, কারণ s এর জন্য l এর মান 0 আর n এর মান 3, তো 3 আর 0 মিলে তো 3ই হবে। 3p তে দেখো আমার আসতেছে কত, 3, n এর মান 3, p এর জন্য কত পাবো 1, তা 3 আর 1 4 আসতেছে। কয়টা ইলেকট্রনের জন্য, উপরে আছে 6টা। এই টোটাল 6টা ইলেকট্রনের জন্য n প্লাস l এর মান 4 হবে। টোটাল 6টা ইলেকট্রনের জন্য n প্লাস l এর মানটা তোমার 4 হবে। আচ্ছা, দেন তারপরে দেখো np অরবিটালে কতটা নোড থাকতে পারে। নোড বা পর্ব বলছি কি সেম জিনিস, নোড বা পর্ব বলছি সেম জিনিস। তা তোমার টোটাল নোড মানে কি, টোটাল নোড বলতে আমরা প্রথমে অক্ষীয়র কথা আসো। অক্ষীয় কি বলছিলাম, n মাইনাস l মাইনাস 1। তো এখানে n এর মান কত, n এর মান তো n ই আছে। p এর জন্য l এর মান কত 1 না, মাইনাস 1, তাই শুধু n থাকতেছে। আর কৌণিক নোড কয়টা, কৌণিক নোড 1, যেহেতু l এর মান 1, তাহলে এবার দুইটা যোগ করো। মোট মানে কত, দুইটা যোগ, তাহলে n প্লাস 1 আসতেছে এখানে। তাহলে এখানে কি n প্লাস 1 আসবে, এখানে আমাদের হিসাব করে কত আসে, n প্লাস 1 সংখ্যক নোড আসতেছে টোটাল নোড np তে। ফোরে অরবিটালে n প্লাস l এর মান কত, এটা আহ্বান নীতিতে আমরা পড়বো। n এর মান কত বলছে এখানে 4, f এর মান কত, f এর মান এখানে f এর জন্য l এর মান কত 3, তাহলে 4 আর 3 কত আসে 7। কোন কোয়ান্টাম সংখ্যার সেটটা সঠিক, ক্রোমিয়াম পরমাণুর শেষ ইলেকট্রনের জন্য, ক্রোমিয়াম পরমাণুর শেষ ইলেকট্রনের জন্য। তো দেখো আমরা 3p6 এই পর্যন্ত কত জানি 18, 1s2 থেকে শুরু করে 3p6 এইটুকু মনে রাখবা, মুখস্থ করবা। যদি 18-র পরে মানে 20-এর বেশি কোনো মৌল হয়, পারমাণবিক সংখ্যা হয়, সেই ক্ষেত্রে এই পর্যন্ত মুখস্থ করবা, 3p6 মানে হচ্ছে 18। এরপরে আসে আমাদের 4s2, 20, ক্রোমিয়াম কত 24, তার মানে 3d4। তাহলে 4 নাম্বার ইলেকট্রন কোথায় আছে, 24 নম্বর ইলেকট্রন কোথায় আছে, 3d4 এ আছে, 3d4 এ আছে 24 নম্বর ইলেকট্রন। তার মানে সর্ববহিষ্ঠ ইলেকট্রনের জন্য আচ্ছা এখানে এটা তো স্থিতিশীল না, এটা তো শিখছো যে একটা পরমাণু স্থিতিশীল তখনই হয় যখন সে অর্ধপূর্ণ বা পূর্ণ থাকে। তা এখানে তো ডিটা তো তোমার অর্ধেকও নাই পূর্ণও নাই, এজন্য এটা স্থিতিশীল না। এজন্য কি হবে, ডি এর পাঁচ একটা এই ফোরস থেকে একটা ইলেকট্রন ডিতে যাবে আর ফোরসে একটা থাকবে, ফোরসে একটা থাকে। তো এখানে সর্বশেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করে আহ্বান নীতি অনুযায়ী, আমরা আহ্বান নীতিতে পড়বো যে n প্লাস l এর মান যার কম সেইখানে তো আগে ইলেকট্রন প্রবেশ করবে। তা 4s এর ক্ষেত্রে তোমার আসতেছে 4, এই জন্য 4s এ আগে ইলেকট্রন প্রবেশ করে, তারপরে কিন্তু 3d তে প্রবেশ করে, তারপরে এখানে তোমার 3d তে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে এই অরবিটাল সংখ্যা তোমার স্থির কিনা বা অস্থিতিশীল কিনা এটা কিন্তু দেখার কোনো প্রয়োজন হচ্ছে না, কারণ সর্বশেষ ইলেকট্রন কোথায় আছে সেইটা দেখতে হবে। সর্বশেষ ইলেকট্রন আছে আমার 3d4 এ, তাহলে এখানে তুমি n এর মান 3 পাচ্ছ আর l এর মান তুমি 2 পাবা। m এর মানটা একটু হিসেব করে বের করতে হবে। দেখো ডি এর তো 5টা অরবিটাল, অরবিটাল এখনো পড়ায় নাই। ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স 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 স্কোয়ার ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার, মানে -2 -1 0 +1 +2, এইভাবে দেখো। এখানে ধরো 4 নাম্বার ইলেকট্রন, 4 নাম্বার ইলেকট্রন বললে কোথায় থাকে, +1 এ থাকে।
আর এটা এখানে যেহেতু তোমার সিঙ্গেল এখানে কিন্তু এইটার সঠিক উত্তরটা নাই, এই অপশনগুলোর মধ্যে কোনোটাই সঠিক উত্তর নাই। তো মডিফাই করে টেস্ট পেপার করছো তো এখানে সঠিক উত্তরটা নাই। কিন্তু সঠিক উত্তরটা কিভাবে হবে, এখানে যদি তুমি শেষ ইলেকট্রন 4s1 এ ধরো তাহলে তোমার সঠিক উত্তর এখানে দেওয়া আছে। এই ক্ষেত্রে n এর মান 4, l এর মান 0, তারপরে m এর মান কত, 0 মানে এখানে 0, s এর মান প্লাস বা মাইনাস হাফ যে কোনো একটা, যদিও প্লাস হাফ দিতে হয় কিন্তু সব অপশানে মাইনাস হাফ দিছে, তখন কিন্তু ক উত্তর হয়, অন্যথায় কিন্তু এখানে ক উত্তর হবে না। কোন কোনো ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেটটা গ্রহণযোগ্য হবে, এই টাইপের কোশ্চেনের কথা বলতেছিলাম, কোনটি গ্রহণযোগ্য হবে। তো দেখো এখানে এই দুটো তো সমান হওয়া যাবে না, n এর মান l এর মান সমান হওয়া যাবে না, ভুল। আবার এইখানে কি m এর মান l থেকে বড় হওয়া যাবে না, 3 নাম্বারটা m এর মান l থেকে বড় দিয়ে দিছে, এটা হওয়া যাবে না। এইখানে আবার তাই দেখো m এর মান থেকে l এর মান বড় হয়ে গেছে, l এর মান থেকে m এর মানটা বড় হয়ে গেছে, এটা সম্ভব না, এটা হওয়া যাবে না। তাহলে এইটা বাকি আছে, এটা দেখার দরকার আছে। দেখো l এর মান ছোট আছে n থেকে, m এর মান ছোট আছে l থেকে, এই সবগুলো এখানে এই 3 নাম্বারটা কারেক্ট সবগুলো বলতেছে। ক্যালসিয়ামের সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন দ্বয়ের কোয়ান্টাম সংখ্যার সেট কোনটা? ক্যালসিয়ামের সর্ববহিস্থ ইলেকট্রন দ্বয়ের, দুইটা ইলেকট্রনের কথা বলতেছে। তা তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো 3p6 মানে কত 18, এরপর আসতেছে 4s2, তাহলে সর্বশেষ ইলেকট্রন দ্বয় কোথায় আছে 4s2 তে আছে। তাহলে এখান থেকে তুমি n এর মান 4 পাবা, s এর মান 0 পাবা, তাহলে এই খ তো অলরেডি বাদ, কারণ n এর মান তো 3 না। s এর মান কত, এই l এর মান কত পাবো, l এর মান 0 পাবো, তাই l এর মান 0 একমাত্র ক অপশনে আছে, বাকি দুইটা কিন্তু দেখার দরকার নেই, কারণ এখানে একটা 1 আছে আর একটা 2 আছে। একটু মিলাবা, দ্রুত মিলালে দেখবা আরো টাইম তুমি সেভ করতে পারতেছো। কোন কোয়ান্টাম সংখ্যার সেটটা গ্রহণ করা যাবে গ্রহণযোগ্য, কোন কোয়ান্টাম সংখ্যার সেটটা গ্রহণযোগ্য, এইটা গ্রহণযোগ্য না, প্রথমটাই তো দেখো n থেকে l এর মান ছোট আর l আর l এর m এর মান এখানে সমান দেখাচ্ছে, বাকিগুলো সম্ভব না। দেখো এখানে l থেকে m বড় হয়ে গেছে, সম্ভব না। এখানেও সেম কথা, এখানেও সেম কথা, এগুলো হওয়া যায় না। কোন কোয়ান্টাম সংখ্যার সেটটা অবাস্তব, একইভাবে বের করবা, এটা সম্ভব। আগে মাঝখানগুলো দেখবা, এইটা সম্ভব না। দেখো l থেকে m অনেক বড় হয়ে গেছে, এই জিনিসটা সম্ভব না। এবার এখানে একটু খেয়াল করো, সৃজনশীল আমার মনে হয় না ডিটেলস এখন করা লাগবে, কারণ এটা করা হয়ে গেছে। কি বলছে, সর্ববহিস্থ শেল, সর্ববহিস্থ শেল কোনটা, এন শেল। তা এন শেল মানে এখানে তোমার এন এর মান দেওয়া আছে 4, তাহলে ওই ভাগ করে করবা, এন এর মানের জন্য তুমি এল এর মান পাবা 4টা, 0 1 2 3, তারপরে তুমি এম এর মান বের করবা, এল বের করছে এই, তারপরে এম বের করবা, এম বের করে কি বের করছে, সর্বাধিক ইলেকট্রন নাম্বার, মানে শেষ পর্যন্ত সেই ইলেকট্রন নাম্বার বের করতে বলছে। এখানে যদি তুমি অরবিটাল নাও বের করো সমস্যা নাই, বের করলে বের করতে পারো। তুমি যদি অরবিটাল না বের করে ইলেকট্রন নাম্বার বের করার সূত্র কি 2 × 12 + 1, এইটা বের করে দাও, নাম্বার পাবা, কিন্তু অরবিটাল বের করলে একটু বেশি ভালো হয়। এইভাবে পাশেরটাও দেখো সেম, কোয়ান্টাম সংখ্যা সমূহের মান হিসেব করে ডি শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা, ডি কত নাম্বার, 4 নাম্বার না এবিসিডি, এন এর মান 4, একই, এটা যা এটাও কিন্তু তাই, এই ঘোরায় ফিরে একই জিনিস আসবে। এই জন্যই প্রথমে এটা শেখাই নিয়েছি তোমাদের, এন এর মান 1 2 3 হলে কিভাবে বের করবে এটা বলে দিচ্ছে, 4 হলে শুধু এক্সট্রা একটু বের করে নিবা 3 নাম্বারটার জন্য, 3 হলে তখন তোমার 7টা আসে অরবিটাল এল এর মান। এল ও এম এর মান হিসেব করে দেখো শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন, এম, তার মানে এন এর মান 3 হলে শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আসে, এল আর এম হিসাব করতে হবে, তোমার অরবিটাল সংখ্যা হিসাব করে দেখাতে হবে, এম দেওয়া আছে মানে। সব দেখো একই, এখানে শুধু বলছে কি অরবিটালের আকৃতি বর্ণনা করতে বলছে। দেখো কোয়ান্টাম সংখ্যা এম, 0 মানে এস অরবিটাল, পি মানে 1 হয় কখন, যখন তোমার পি হয়, আর 2 হয় কখন, যখন তোমার ডি অরবিটাল হয়।
এখানে তোমার অরবিটাল চিত্রগুলো দিতে হবে। এখন হচ্ছে অরবিটাল চিত্রটা দেখি আমরা। এস এর অরবিটাল চিত্র তো জানো যে গোলাকার বা ফুটবলের মতো, ওগুলা ওটা তো দরকার নাই। পি এরটা কেমন? পি এরটা হচ্ছে ডাম্বেল আকার, এটা হচ্ছে জেনারেল ফরম্যাট ডাম্বেল আকার পি এর জন্য। আর ডিটা কেমন? ডিটা হচ্ছে এরকম ডাবল ডাম্বেল। এখন কথা হচ্ছে পি এর অরবিটাল আছে কয়টা? পি এর অরবিটাল আমরা কয়টা পাবো? আগে অরবিটালটা বের করি। পি এর জন্য এল এর মান কত? 2। তো অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্র কি ছিল? 2 ইনটু ওই 2l প্লাস 1 ছিল, তাই 2 ইনটু 2 প্লাস 1। পি এর জন্য এল এর মান 1। তাহলে এখান থেকে আমরা পাবো টোটাল 3টা অরবিটাল। অরবিটাল কি কি? পি এক্স, পি ওয়াই, পি জেড। আঁকবা কিভাবে? খুবই সিম্পল। পি এক্স মানে এই যে ডাম্বেল, এটা তুমি এক্স অক্ষ বরাবর দিবা। এটা তুমি ধরো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ ধরো, তুমি এক্স অক্ষের উপরে দিবা ডাম্বেলগুলো এই, আর জেড অক্ষটা পরে আঁকবা। পি ওয়াই, এটা তুমি ওয়াই অক্ষ দাও, ডাম্বেলগুলা এক্স অক্ষের উপরে দিই, ওয়াই অক্ষের উপরে দাও, যেহেতু পি ওয়াই আঁকতেছো তুমি, এটা পি ওয়াই, পি এক্স, বাকি জেড অক্ষ পরে আঁকবা। এই একইভাবে পি জেড আঁকবা। আমি ডি গুলা একটু দেখাই। ডি এর অরবিটাল 5টা, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আরেকটা হচ্ছে ডি জেড স্কোয়ার। এই 5টা। এখন অরবিটাল চিত্রগুলো কিভাবে আঁকবা, কথা হচ্ছে এখানে সেটা। একদম প্রথম 3টার কথা আসো। প্রথম 3টা, এই যে প্রথম 3টা, এই 3টার এক্স ওয়াই এর মাঝে হবে, ওয়াই জেড এর মাঝে হবে, জেড এক্স এর মাঝে হবে, মানে দুটি অক্ষের মাঝে হবে প্রথম 3টার জন্য। এই 3টা কি হবে? অক্ষের মাঝে। আর এইটা কি হবে? অক্ষের উপরে। আর এইটা হবে এই শুধু জেড এর উপরে গুণ। এবার দেখো, তুমি আঁকবা কি? ধরো ডি এক্স ওয়াই, তুমি এটা এক্স অক্ষ নিবা, এটা ওয়াই অক্ষ নিবা। ডি এর আকৃতি কেমন ছিল? ডাবল ডাম্বেল। এইদিকে কি আছে? এক্স ডট, এইদিকে ওয়াই ডট। তাও তো এক্স আর ওয়াই এর মাঝে। তুমি 3টা অক্ষ মানে ত্রিমাত্রিক তো এক্স ওয়াই জেড অক্ষ, 3টা দিবা না, 2টা আঁকবা আগে। কার কার মাঝে? এক্স আর ওয়াই এর মাঝে। তাহলে এই একটা ডাম্বেল দিয়ে দিলাম, এই আরেকটা ডাম্বেল দিয়ে দিলাম, জেড অক্ষটা পরে দিবা। এই আরেকটা আঁকো এখান থেকে। ধরো তুমি ডি জেড এক্স আঁকতেছো, তুমি এটা জেড অক্ষ দিবা, এক্স অক্ষ, অক্ষগুলো তুমি ইচ্ছা মতো ধরবা, অক্ষগুলো ইচ্ছা মতো ধরবা। তাহলে জেড আর এক্স এর মাঝে তুমি ডাম্বেলগুলো দিবা, এই জেড আর এক্স এর মাঝে। পরবর্তীতে তুমি বাকি যে অক্ষটা থাকবে ওয়াই অক্ষ, সেটা দিয়ে দিবা। সেম ভাবে ডি ওয়াই জেডও আঁকতে পারবা, ওটা আমি আর দেখাচ্ছি না, ওটা এঁকে নিবা। বাকি আছে কি? ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা তুমি এক্স অক্ষ ধরো, এটা ওয়াই অক্ষ ধরো, এইগুলো হবে অক্ষের উপরে। ঢাকা ইউনিভার্সিটি এবার কোশ্চেন আসছিল যে কোন অরবিটালটি অক্ষের উপর অবস্থিত। এইটাই হচ্ছে অক্ষের উপরে অবস্থিত। এটা একদম দেখো অক্ষের উপরে। আর উপরেগুলো কি ছিল? অক্ষের মাঝে ছিল। দেখো এগুলো সব অক্ষের মাঝে ছিল। মনে হচ্ছে জেড এর উপর, এই জেড এর উপরে, কিন্তু না, আমরা আগে এক্স ওয়াই আঁকছি, তার মাঝে কিন্তু দিয়ে নিছিলাম। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গেল। বাকি আছে আরেকটা, ডি জেড স্কোয়ার। এখন এটা কি করে করব? এইটাও, এইটা তুমি জেড অক্ষ ধরবা, এই জেড অক্ষের উপরে থাকবে এটা, এটা থাকবে তোমার জেড অক্ষের উপরে, আর এখানে একটু গাঢ় করে দিতে হবে। এইটাই হচ্ছে তোমার ডি জেড স্কোয়ার। এই হচ্ছে আমাদের অরবিটাল চিত্র।